Hello everyone, this is Shanku Shubhroy Karmukar and welcome to my channel that is Reverberation Guidelines. রিফ্র্যাকশন অফ লাইট বা আলোর প্রতিসরণ সংক্রান্ত এটা সেকেন্ড ভিডিও এবং এই ভিডিওতে আমরা মেইনলি যেটার ওপর কনসেন্ট্রেট করব সেটা হচ্ছে পার্শ্বীয় সরণ বা ল্যাটারাল শিফট বা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। সো আমরা এই ওরিয়েন্টেড বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব এবং আমরা পুরো জিনিসটাকে এস্টাবলিশমেন্ট করব। সো হিয়ার উই স্টার্ট। আগের দিনের আলোচনা থেকে আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছিলাম, যেখানে আলোকীয় ঘনমাধ্যম এবং আলোকীয় লঘু মাধ্যম বা অপটিক্যালি ডেন্সার মিডিয়াম এবং অপটিক্যালি রেয়ারার মিডিয়াম নিয়ে আলোচনা করেছিলাম। আমি ধরে নিচ্ছি যে এই স্ল্যাবটা বেসিক্যালি একটা কাঁচ বা গ্লাস স্ল্যাব এবং এর ওপরে যে অংশটা আছে সেটা এয়ার বা বায়ু। তাহলে আমি স্পষ্টভাবেই বলতে পারি যে কাঁচ বা গ্লাসটা আলোকীয় ঘনমাধ্যম বা অপটিক্যালি ডেন্সার মিডিয়াম এবং বায়ু বা এয়ারটা লঘু মাধ্যম বা অপটিক্যালি রেয়ারার মিডিয়াম। এখন আমরা একটা লাইট রের পাথওয়েটাকে খুব ভালোভাবে দেখব। আমরা ধরে নিচ্ছি একটি আলো ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আসছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে আলোক রশ্মিটি লম্বভাবে এই তলে আপতিত হলো। তার মানে আমি যদি এখানে একটি লম্ব অঙ্কন করি বা পারপেন্ডিকুলার ড্র করি, যেটাকে আমি এন ড্যাশ দিয়ে নাম দিলাম, তাহলে আমার জন্য আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স উইল বি 0 ডিগ্রি। এবং যদি কোনো ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0 ডিগ্রি হয়, তাহলে লাইট রে যে পথে এসছে সেই পথ দিয়েই চলে যাবে, অর্থাৎ তার কোনো রকম কোনো বিচ্যুতি হবে না। কিন্তু এই বিন্দু থেকে আগত আলোক রশ্মি যদি এই লম্বভাবে আপতিত না হয়ে একটা কোণ করে আপতিত হতো, অর্থাৎ এই বরাবর যদি যেত, তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হতো, এই তলে একটি লম্ব আঁকতে হতো। এবং সেক্ষেত্রে এই লম্ব বা নর্মালকে আমি নাম দিচ্ছি n1 n2। এবং সেক্ষেত্রে আলোক রশ্মি যাওয়ার কথা ছিল এই পথ বরাবর, কিন্তু এটি অপেক্ষাকৃত দূর দিয়ে বেরোতো। কারণ আমরা জানি অপটিক্যালি ডেন্সার মিডিয়াম থেকে অপটিক্যালি রেয়ারার মিডিয়ামে যদি আলোক রশ্মি যায়, তাহলে প্রতিসরণের পর ইট উইল মুভ অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। সো আফটার রিফ্র্যাকশন কি হয়েছে না, আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরের দিকে সরে গেছে। সো এরকম হতে হতে একটা সার্টেন কেস পাবো, যে মোমেন্টে কি হবে, আলোক রশ্মি এখানে এসে আপতিত হবে এবং এই আপতনের জন্য আমাদের যে আলোক রশ্মি প্রতিসৃত হবে সেই আলোক রশ্মিটি দুই মাধ্যমে বিভেদ তল দিয়ে যাবে। কারণ এই আলোক রশ্মি যাওয়ার কথা ছিল এই পাথ বরাবর এবং সেটা আরো বেঁকে যাবে। এবং যে নির্দিষ্ট কোণের জন্য এই ঘটনা ঘটবে তাকে বলা হয় সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সো সংকট কোণ সম্পর্কে যদি আমাদের জানতে হয়, তাহলে দুটো জিনিস আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। এক, আলোক রশ্মিকে সবসময় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসতে হবে, অর্থাৎ আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসবে। আর নাম্বার দুই, আলোক রশ্মিকে প্রতিসরণের পর অবশ্যই যে কোণ তৈরি করতে হবে তা সবসময় 90 ডিগ্রি হবে, অর্থাৎ প্রতিসৃত কোণ হবে 90 ডিগ্রি। দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন মাস্ট বি 90 ডিগ্রি। এই কথার অর্থ হলো প্রতিসৃত আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল দিয়ে যাবে, অর্থাৎ প্রতিসৃত আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল দিয়ে যাবে। That means the refracted light ray will always pass through the interface. অর্থাৎ আমরা খুব ভালোভাবে জানি যে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো আসলে তা অভিলম্ব থেকে দূরের দিকে সরে যায় এবং যে নির্দিষ্ট আপতন কোণের জন্য
ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আগত আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদ তলের উপর দিয়ে যাবে, অর্থাৎ প্রতিসৃত কোণ হবে 90 ডিগ্রি। সেই বিশেষ কোণকে আমরা বলি সংকট কোণ। অর্থাৎ আলোকীয় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো প্রবেশের ফলে তা অভিলম্ব থেকে দূরের দিকে সরে যায়। এখন এই ঘটনার ফলে আপতন কোণের যে নির্দিষ্ট মানে প্রতিসৃত আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল দ্বারা প্রতিষ্ঠিত হবে তাকে সংকট কোণ বলে। অর্থাৎ this is very clear for us that when the light ray is propagating from optically denser medium to optically rarer medium, it will move away from the normal after it is going to be refracted. But for the certain angle of incidence, when the light ray is propagating through the interface, that is the angle of refraction becomes 90 degree. When it has just implemented in the rarer medium, then the angle of incidence will be termed as critical angle. এই জায়গা থেকে যে জিনিসটা আমাদের জন্য একটা এস্টাবলিশমেন্টের জায়গা আসবে সেটা আমি খুব ভালোভাবে করে দিচ্ছি। সো আমাদের কাছে এটা গ্লাস মিডিয়াম, এটা এয়ার মিডিয়াম, এবং আগের ক্লাসে আমরা খুব ভালোভাবে বুঝেছিলাম যে আমরা রিফ্র্যাক্টিভ ইনডেক্স বা প্রতিসরাঙ্ককে কিভাবে লিখব। সো বেসিক্যালি প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইনডেক্স কিভাবে লেখা হয় না, যে মাধ্যম থেকে আলোক রশ্মি যাচ্ছে তাকে উপরে লেখা হয় এবং যেখানে যাচ্ছে তাকে নিচে লেখা হয়। অর্থাৎ গ্লাস থেকে আলোক রশ্মি এয়ারে যাচ্ছে, সেই জন্য জি মিউ এ। এই কথার মানে কত? এই কথার মানে আমরা জানি সাইন আই সি বাই সাইন আর, কারণ এটাই হচ্ছে স্নেলস ল। এবার আমরা যদি একটু ভালোভাবে বুঝি তাহলে sin IC ভ্যালু তো আমরা জানি না, কিন্তু sin R মানে কত না sin 90 ডিগ্রি, কারণ আমরা এখানে অলরেডি লিখেছি যে প্রতিসরণ কোণ সব সময়ের জন্য এখানে 90 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সিচুয়েশন নিয়েই কাজবাজ করছি। অর্থাৎ যদি এই কন্ডিশন হয়ে গিয়ে থাকে তাহলে আমরা জানি sin 90 কথার মানে হচ্ছে 1, তার মানে আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে g mu a, এই কথার মানে sin IC। Clear? So it is one of the most important establishment throughout the journey. শুধু এইটুকু জিনিস নয়, আমরা আগের ক্লাসে আরো একটা জিনিস জেনেছিলাম, যেখানে আমরা প্রুফ করেছিলাম যে g mu a must be equal with 1 by a mu g। এইটুকু জিনিস আমরা আগের দিন জেনেছিলাম। তাহলে আমি যদি এখান থেকে এই পুরো ডেটাটাকে ফেচ করি, অর্থাৎ g mu a that was sin IC, তার মানে আমি লিখতে পারি sin IC that is 1 by a mu g। অর্থাৎ এইভাবে আমরা একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ইকুয়েশন বার করতে পারবো। সো আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেম করব এবং প্রবলেম করে এটাকে সলভ করে নেব। অর্থাৎ দেওয়া হচ্ছে যে কোনো একটি সংস্থার বায়ু সাপেক্ষে প্রতিসরাঙ্ক
2/√3 তার সংকট কোণ কত? অর্থাৎ the data which has been asked, that is the refractive index of a certain medium with respect to air has been given as 2/√3. What is the critical angle of that certain medium? So basically আমার কাছে যেটা বলেছে বায়ু সাপেক্ষে কোন স্থানের প্রতিসরাঙ্ক, that is আমি বলতে পারি a mu n এটাকে দিয়েছে 2/√3। ক্লিয়ার? এবং খুব স্পষ্টভাবেই আমরা যদি এইটুকু ভ্যালু বুঝি, এটা অবশ্যই একের থেকে বড়, তার মানে ওই মিডিয়ামটা বাতাসের সাপেক্ষে অপেক্ষাকৃত ডেন্সার বা উইথ রেসপেক্ট টু এয়ার, দ্যাট ইজ অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, আমরা যেহেতু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বের করতে বলেছে, সো আমি ধরে নিচ্ছি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ আইসি। তাহলে আমরা কি জানি sin IC কথার মানে কত? 1/a mu medium, and that is nothing but 1/2/√3. so sin IC কথার মানে কত হচ্ছে √3/2, and √3/2 has the value of sin of 60 degree, so IC has the value of 60 degree. so আমরা উক্ত সংস্থার সংকট কোণ বার করতে পারছি, and that has the value of 60 degree. ক্লিয়ার? এবার আমরা যেটা নিয়ে কাজ করব সেটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। অর্থাৎ এবার আমরা যে কনসেপ্টটা নিয়ে কাজ করব সেক্ষেত্রে আমরা দেখব যে আলোক রশ্মি প্রতিসরণ না করে কমপ্লিটলি প্রতিফলন করছে। অর্থাৎ আমরা এখানে কোনোরূপ প্রতিফলক ব্যবহার করব না, বাট স্টিল আলোর কমপ্লিট প্রতিফলন হবে। অর্থাৎ this time we are not going to use any type of reflector, but we will observe that light is going to be reflected instead of it is showing the refraction property. So that's why we are now discussing this certain topic, that is total internal reflection. এই জিনিসটাকে এস্টাবলিশ করবার জন্য আমরা আগের বার মতোই একটা গ্লাস স্ল্যাবকে ইমাজিন করছি, এবং এই গ্লাস স্ল্যাব কথার মানে এটি হচ্ছে অপটিক্যালি ডেন্সার মিডিয়াম, আর উপরে আছে এয়ার যেটা কিনা অপটিক্যালি রেয়ার আরোমান। ক্লিয়ার? এবার লাইট রে কি হচ্ছে, এই অপটিক্যালি ডেন্সার মিডিয়াম থেকে অপটিক্যালি রেয়ার মিডিয়ামের দিকে রিফ্র্যাক্টেড হচ্ছে। এবং আমরা একটু আগে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কনসেপ্ট পড়েছি, এবং ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কনসেপ্টে আমরা জানি যদি কোনো লাইট রে অপটিক্যালি ডেন্সার মিডিয়াম থেকে অপটিক্যালি রেয়ার মিডিয়ামে যাওয়ার পথে এমন একটা অ্যাঙ্গেলে ইনসিডেন্ট করে, দ্যাট ইজ এমন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আপতিত হয় যেখানে লাইট রেটা কি হচ্ছে কমপ্লিটলি দুই মাধ্যমের ইন্টারফেস বা দুটো মিডিয়ামের ইন্টারফেস দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখন এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি অ্যাঙ্গেলে যদি লাইট রে ইনসিডেন্ট করে, দ্যাট মিন্স আমরা এবার ধরে নিচ্ছি যে আলোক রশ্মিটা এইখানে এসে ইনসিডেন্টেড হচ্ছে। যদি এখানে এসে আপতিত হয় তাহলে আমার এখানে আপতন কোণ কত? এখন আমার জন্য আপতন কোণ এইটা আই। এখন এই আলোক রশ্মির কোনোভাবেই বাইরে বেরোনো সম্ভব না, এবং এই ক্ষেত্রে এটি একটি অদ্ভুত রকম প্রপার্টি দেখাবে যে যত কোণে আপতিত হয়েছে ঠিক তত কোণে এটি আবার ওই একই মাধ্যমে ফিরে আসবে, and such type of property is known as পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। অর্থাৎ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি কোণে যদি আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার পথে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়, তাহলে আলোক রশ্মির সম্পূর্ণটাই প্রতিফলিত হয়ে আবার পূর্ববর্তী মাধ্যমে ফিরে আসে, এবং এই ঘটনাকেই বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আলোর পূর্ণ প্রতিফলন। আলোকীয় ঘনমাধ্যম থেকে আলোকীয় লঘু মাধ্যমে আলোর প্রতিসরণকালে যদি সংকট কোণের তুলনায়
আলোক বিভেদ তলে আপতিত হয় তাহলে সেই আলোক প্রতিসৃত না হয়ে সম্পূর্ণরূপে ঘনমাধ্যমেই প্রতিফলিত হয়। এই ঘটনাকে আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। So basically এই জিনিসটা কি, when the light ray is propagating from optically denser to optically rarer medium and the angle of incidence becomes more than the critical angle while light ray is traveling from optically denser to optically rarer medium, then the light ray will unable to be refracted and the total light ray is going to be reflected back in the same optically denser medium, and such type of property of light ray is known as total internal reflection, that is আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ক্লিয়ার? তো এই টপিক থেকে আমরা যে পার্টিকুলার ইস্যুটা নিয়ে এক্ষুনি কথা বলবো সেটা রিলেটিভলি জেই ওরিয়েন্টেড বা নিট ওরিয়েন্টেড, স্টিল আমরা একটুখানি ব্যাপারটাকে টাচ করে চলে যাই, যেটা আমাদের জন্য একটু হলেও বুঝতে সুবিধা হবে। ধরা যাক আমাদের কাছে এটা দুটো মিডিয়ামের ইন্টারফেস বা বিভেদ তল, অর্থাৎ আমি নিচের দিকে ধরে রেখেছি এখানে আছে গ্লাস মিডিয়াম আর উপরে আছে এয়ার মিডিয়াম। এখন আমরা আমাদের কনসেপ্টের জন্য জানি যে ইন্টারনাল রিফ্লেকশন বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এই পুরো কনসেপ্টগুলো কাজ করে লাইট রে যদি অপটিক্যালি ডেন্সার থেকে অপটিক্যালি রেয়ারের দিকে আসে, অর্থাৎ ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যদি আলোক রশ্মি আসে। এখন কি হচ্ছে, আমি ধরে নিচ্ছি এখানে আমার একটা পয়েন্ট আছে, এখন এই পয়েন্ট থেকে লাইট রে যদি এইভাবে আসে, আমি ধরে নিচ্ছি যে এই সারফেসে এটা আমার জন্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, দ্যাট ইজ আইসি, অর্থাৎ এই লাইট রে কি হবে না এই বরাবর প্রপাগেট করে চলে যাবে। একইভাবে যদি আমি উল্টো দিকটা ভাবি তাহলে কি হবে, এইখানে যদি আসে, আমি যদি ধরে নিই এটা আমার জন্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাহলে এই লাইট রে কি হবে না দুটো মিডিয়ামের ইন্টারফেস দিয়ে রিফ্র্যাক্ট করে বেরিয়ে যাবে, এবং এর পরের দিকের যে লাইট রেসগুলো থাকবে সেই লাইট রেসগুলো কিন্তু টোটালি ইন্টারনালি রিফ্লেক্টেড হয়ে যাবে, অর্থাৎ এই আলোক রশ্মিগুলো কিন্তু আর বাইরে আসতে পারবে না। অর্থাৎ আমরা যদি খুব ভালোভাবে বুঝি যে আমরা এখানে যদি একটা পয়েন্টকে ইমাজিন করি আর এইখানে যদি একটা সারফেস ইমাজিন করি, তাহলে এই পয়েন্ট থেকে যে লাইট রে আসবে এই লাইট রেটা এই সার্টেন অ্যাঙ্গেলের জন্য বাইরে বেরোতে পারবে, একইভাবে এই দিকে এটা বাইরে বেরোতে পারবে, একইভাবে এই দিকে এটা বাইরে বেরোতে পারবে, এই দিকে এটা বাইরে বেরোতে পারবে। এই করে করে একটা যদি ভাবি তাহলে আপার সারফেসে একটা সার্কুলার শেপ তৈরি হবে আর লোয়ার ডাউনে একটা কোন লাইক স্ট্রাকচার তৈরি হবে, অর্থাৎ এইটুকু জায়গা দিয়ে গোটা লাইট রে বাইরে বেরোতে পারবে, বাট এর পরের দিককার কোনো লাইট রে বাইরে বেরোতে পারবে না। এবং এই সার্টেন অঞ্চল যে জিনিসটা দেখতে হলো এটা একটা কোন লাইক স্ট্রাকচার বা শঙ্কু আকৃতির গঠন তৈরি করবে, এবং এই জিনিসটাকেই বলা হয় ভিজিবল কোন বা দর্শন শঙ্কু। ক্লিয়ার? আমরা ভিজিবল কোন বা দর্শন শঙ্কু নিয়ে আলোচনা করব, বাট তার আগে আমরা কিছু জিনিসকে একটু বুঝে নিই। যদিও আমি বললাম এটা কমপ্লিটলি আমাদের সিলেবাসের আন্ডারে নয়, তবুও এটা জেনে রাখা ভালো, কারণ কোশ্চেন প্যাটার্ন যদি কঠিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এখান থেকে কিছু কোশ্চেন্স দিলেও দিতে পারে। এখন আমরা যদি ধরে নিই যে এটা আমার কাছে একটা বিভেদ তল বা ইন্টারফেস, এবং এই বিভেদ তলের নিচে একটা কয়েন আছে। সো আমরা এই কয়েনটাকে দেখতে চাইছি এবং আমরা ধরেই নিচ্ছি যে এটা আমার জন্য গ্লাস এবং এই মিডিয়ামটা আমার জন্য এয়ার। সো বেসিক্যালি আমি বারবার করে ধরে নিচ্ছি যে অপটিক্যালি ডেন্সার মিডিয়াম নিচের অংশটা এবং অপটিক্যালি রেয়ার মিডিয়াম উপরের অংশটা, আর লাইট রে অপটিক্যালি ডেন্সার থেকে অপটিক্যালি রেয়ারের দিকে আসছে। তাহলে কি হবে না ফার্স্ট লাইট রে যেটা
এই বরাবর যাচ্ছে, সেটা গিয়ে কি হবে না, সেটা দিয়ে সবার ফার্স্টে এই অ্যাঙ্গেলটা যদি আই হয় তাহলে এই লাইট রে এই পাথ বরাবর যাবে না, কি হবে, অ্যাওয়ে ফ্রম নর্মাল হয়ে যাবে। কারণ সব সময়ের জন্য আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরের দিকে চলে যাবে যখন অপটিক্যালি ডেন্সার থেকে অপটিক্যালি রেয়ারের দিকে ইমপ্লিমেন্টেড হবে। তাহলে এবার যদি আমরা পুরো জিনিসটাকে বুঝবার জন্য এখানে চোখ রাখি, সো আমরা কি করছি, এবার এই বরাবর চোখ রেখে এই কয়েনটাকে দেখার চেষ্টা করছি। তাহলে আমাদের চোখ কিন্তু কোনোদিন বাঁকা পথ ফলো করতে পারবে না, অর্থাৎ এই লাইনটা এই বরাবর এসছে, তাহলে আমরা ইমাজিন করব যে আমাদের অবজেক্টটা আছে এই সব জায়গায়, সেই জন্যই আমাদের লাইট রেটা এই পার বরাবর আসছে। তার মানে বেসিক্যালি এই ক্ষেত্রে একটা অদ্ভুত জিনিস হবে, কয়েনটা যেখানে থাকবে আমরা কয়েনটাকে ঠিক সেই পজিশনে দেখবো না, রিলেটিভলি একটা সার্টেন হাইটে দেখবো, এবং যে নির্দিষ্ট হাইটে দেখবো সেই জায়গা থেকে আমি দুটো জিনিসকে এস্টাবলিশ করার চেষ্টা করব। সো এই যতটুকু হাইট আমি দেখছি এটাকে বলা হয় অ্যাপারেন্ট হাইট বা আপাত গভীরতা, এবং যেটা অ্যাকচুয়াল গভীরে আছে সেটাকে বলা হয় রিয়েল ডেপথ বা প্রকৃত গভীরতা। সো এই অ্যাপারেন্ট ডেপথ আর রিয়েল ডেপথের মধ্যে একটা রিলেশনশিপ আমি বার করব, এবং এই রিলেশনশিপের উপর দাঁড় করে আমরা বেশ কিছু জিনিসকে খুব ক্ল্যারিফাইডলি বোঝার চেষ্টা করব। সো হিয়ার উই স্টার্ট। সবার ফার্স্টে এই জিনিসটাকে এস্টাবলিশ করবার জন্য আমরা যে ডেটাগুলোকে ধরছি সেই ডেটাগুলোকে আমি একটু লিখে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি কয়েনটি ও বিন্দুতে আছে, এবং ও বিন্দুতে থাকার জন্য আমরা যখন চোখ দিয়ে সেটাকে দেখার চেষ্টা করছি আমরা পয়েন্টটিকে মনে করছি আই বিন্দুতে আছে। তাই যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমরা বলতেই পারি যে এই NO দ্যাট ইজ দ্য রিয়েল ডেপথ অর্থাৎ প্রকৃত গভীরতা, যেটা কিনা H, আর NI যেটা কিনা অ্যাপারেন্ট ডেপথ যেটা কিনা H ড্যাশ। আমরা আরো দুটো জিনিস ধরে নিচ্ছি, যেটা হচ্ছে আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দ্যাট ইজ I, এবং প্রতিসরণ কোণ দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন R। এবং আমরা খুব স্পষ্টভাবে বলতে পারছি যেহেতু লাইট রে অপটিক্যালি ডেন্সার থেকে অপটিক্যালি রেয়ারে যাচ্ছে, সেহেতু এই প্রতিসরণ কোণ R ইজ গ্রেটার দ্যান I, এটুকু আমরা বলতেই পারি, এটুকু এটা আমাদের কাছে আছে। এখন আমি একটা জিনিসকে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করি। দেখ, যদি এই কোণটা I হয়ে থাকে অর্থাৎ দিস ইজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আপতন কোণ, তাহলে এই কোণটাও I হবে। একইভাবে এই পুরো কোণটা R হলে এই পুরো কোণটাও কিন্তু R হবে। ক্লিয়ার? এখন এখানেই শেষ নয়, আমাদের কাছে যদি এই কোণটা R হয় তাহলে আমি বলতে পারি যে এই লাইনটার সাথে এই লাইনটা প্যারালাল, আর এইটা ট্রান্সভার্সাল বা ছেদক বা ভেদক, তাহলে এইটা R হলে আমার জন্য এইটাও হবে R। আবার একইভাবে এটার সাথে এটা প্যারালাল, এইটা যদি ছেদক বলে ধরা হয় তাহলে এই কোণটা হবে I, কারণ এটা I হলে এটাও হবে I। ক্লিয়ার? অর্থাৎ আমরা দুটো জিনিসকে পুরো বের করলাম, এবং এখানে আমার কাছে বেসিক্যালি দুটো ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেল দুটোকে নিয়ে আমি মেইনলি কাজ করব। সো আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে এই কোণটা I হওয়ার অর্থ এই কোণটাও হবে I। এখন এইটা I হওয়ার মানে এর সাথে এটা প্যারালাল, এইটা ট্রান্সভার্সাল বা ছেদক, তাহলে এই কোণটার সাথে এই কোণটা অবশ্যই সমান হবে। আমি I কোণগুলোকে কমপ্লিটলি ফুলফিল করে দিলাম যাতে বুঝতে খুব ভালো রকম ভাবে সুবিধা হয়। ক্লিয়ার? এখন একটা জিনিস আমাদের কাছে খুব ভালো রকম ভাবে স্পষ্ট আমার মনে হয় যে এই বিভেদ তলকে যদি আমি S S ড্যাশ দিয়ে নাম দিই তাহলে আমরা এটা তো বলতেই পারি যে S S ড্যাশ এর উপর একটা পারপেন্ডিকুলার আছে, এবং যেটা অবভিয়াসলি NO। আবার একইভাবে NI ও S S ড্যাশ এর উপর পারপেন্ডিকুলার, অর্থাৎ এই লাইনটাও এই S S ড্যাশ এর উপর পারপেন্ডিকুলার, আবার একইভাবে এই লাইনটাও এই S S ড্যাশ এর উপর পারপেন্ডিকুলার। এই দুটো আমি বলতেই পারি। এখন যদি এটা বলতে পারি তাহলে আমার কাছে মোট দুটো ট্রায়াঙ্গেল আছে। একটা ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে NIM। NIM এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি কি করছি, এই আরটাকে ধরছি, অর্থাৎ সাইন R। এই সাইন R কথার মানে কি? সাইন R কথার মানে হচ্ছে হাইট বাই হাইপোটেনিয়াস, অর্থাৎ উচ্চতা বাই অতিভুজ। I এর রেসপেক্টিভে উচ্চতাকে এইটুকু দ্যাট ইজ NM, আর হাইপোটেনিয়াস কথার মানে কি? হাইপোটেনিয়াস কথার মানে এইটা, যেটা কিনা
mi। এখন আর খুব ছোট ধরায় আমরা বলতে পারি যে এই n পয়েন্ট আর m পয়েন্টটা প্রায় কোইনসাইড করবে, কারণ r এর ভ্যালু খুব ছোট মানে কি হবে, এই n আর m খুব কাছাকাছি এসে পড়বে, মিলিত হয়। এখন যদি এরা দুজন মিলিত হয় তাহলে আমরা একটা জিনিসকে খুব ক্ল্যারিফাইডলি বলতে পারি যে সাইন আর এই কথার মানে কত, এই কথার মানে nm ডিভাইডেড বাই mi কে রিপ্লেস করে দিচ্ছি আমি কি দিয়ে, ni দিয়ে। কারণ n আর m পয়েন্ট যদি কোইনসাইড করে তাহলে i থেকে এই im যা ডিসটেন্স হবে im ডিসটেন্সটাও সেম হয়ে যাবে, সেই জন্য আমি কি করেছি এই mi কে রিপ্লেস করে দিয়েছি ni দিয়ে। কারণ আমরা বলতে পারি যে mi অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল উইথ ni। ক্লিয়ার? এখন একইভাবে যদি সেকেন্ড ট্রায়াঙ্গেলে চলে যাই, যে ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে NOM, তাহলে এই NOM ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের কাছে কি আছে না, আমরা এখানে sin i হিসাব করতে পারি। সো sin i মানে কি, এই i এর রেসপেক্টিভে হাইটকে একইভাবে nm আর হাইপোটেনিয়াস বা অতিভুজ হচ্ছে om। কিন্তু একইভাবে আমরা বলতে পারবো যে i এর মান ক্ষুদ্র হওয়ায় n ও m বিন্দু সমাপতিত হয়, that is the n and m point are going to be coincided and it seems to be, it is not going to be happen actually। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে sin i এই কথার মানে nm ডিভাইডেড বাই আমরা কি জানি না এই om কে রিপ্লেস করে দেব no দিয়ে, অর্থাৎ আমরা লিখে দিচ্ছি যে no is going to be approximately equal with mo। অর্থাৎ আমরা যে জিনিসটা করতে চাইছি এখানে একটা অ্যাপ্রক্সিমেশন ধরে নিলাম। এইবার আমরা কি করব, সো বেসিক লজিক আমরা পেয়ে গেছি, আমাদের কাছে জাস্ট দুটো জিনিস আছে এবং এই দুটো জিনিসকে নিয়ে আমি অ্যাপ্লাই করব। এখন আমরা জানি স্নেলস ল কথার অর্থ হলো sin i বাই sin r। সো আমার কাছে কি আছে, আমার কাছে sin i কথার মানে কি nm বাই no, আর sin r কথার অর্থ কত না nm বাই ni। তাহলে দেখ আমরা যদি এটা পুরোপুরি ক্যালকুলেট করি আমাদের কাছে এটা কি আসবে ni বাই no। ক্লিয়ার? সো আমার কাছে যে ডেটাটা এখনো অবধি এলো দ্যাট ইজ sin i বাই sin r, দ্যাট ইজ ni বাই no। ক্লিয়ার? সো আমরা লাস্ট পার্টে চলে এসেছি যেখানে আমরা বলছি যে sin i বাই sin r কথার মানে হচ্ছে মিউ, কিন্তু লাইট রে কোথা থেকে কোথায় যাচ্ছে না গ্লাস থেকে আসছে এয়ারে। সো উই ক্যান রাইট ইট অ্যাজ g mu a and আমার কাছে কত আছে ni বাই no। ni কথার মানে কত, ni কথার মানে আমাদের জন্য h ড্যাশ, যেটা কিনা আমাদের জন্য অ্যাপারেন্ট ডেপথ বা আপাত গভীরতা, আর no কথার মানে h, দ্যাট ইজ আমাদের জন্য রিয়াল ডেপথ বা প্রকৃত গভীরতা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি h ড্যাশ বাই h and that is g mu a। এই পুরো অবধি আমরা একটা ইকুয়েশন এস্টাবলিশ করলাম যেখানে আমরা রিফ্র্যাক্টিভ ইনডেক্স দুটো মিডিয়ামের মধ্যে বোঝার চেষ্টা করলাম উইথ রেসপেক্ট টু তার অ্যাপারেন্ট ডেপথ এবং রিয়েল ডেপথের মধ্যে। সো ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট যেটা আমাদের জন্য খুব বেশি পরিমাণ আসতে পারে। সো এন্ড অফ দিস সেশন, I am forced to stop it right now। আমি চাইছি না ভিডিওর লেন্থ খুব বেশি বড় হোক। In the next video, I am going to discuss on parallel shift or the lateral shift of light ray. Till then, stay home, stay safe.